বাজেটে এইসব সুপারিশের কোনো প্রতিফলন নাই। বাজেটে আপনারা দেখবেন যে বাজেট প্রকাশিত হলেই বিভিন্ন রকম কোন কোন পণ্যের কর বেড়েছে, কোথায় ভ্যাট বেড়েছে, ভ্যাট কমেছে, এরকম বিভিন্ন পেপারে কিন্তু পত্রিকার পাতা জুড়ে থাকে। এখন এরকম আলাদা আলাদা করে দেখলে কিন্তু বোঝা যায় না। আমরা যদি পুরো চিত্রটা দেখি, ওভারঅল স্ট্রাকচারটা দেখি, কাঠামোটা দেখি, তাহলে কাঠামোটা কিন্তু আগেরটাই আছে। কীরকম যে 2025-26 অর্থ বছরে, মানে আগামী অর্থ বছরে সরকার যত কর আহরণ করবে তার 63.5% হবে হচ্ছে পরোক্ষ কর, যা ভ্যাট ও শুল্ক হিসাবে সাধারণ মানুষের পকেট থেকে যাবে। তাহলে এই যে এর আগে আওয়ামী লীগ সরকারের বাজেটে যা ছিল হচ্ছে 63.4%, একই কিন্তু 63.4% ছিল আগে, এখন হচ্ছে 63.5%, একটু বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। যেটা সুপারিশ ছিল আমাদের এবং সরকারের বিভিন্ন টাস্কফোর্সে, যেটা হ্রাস করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে করের কাঠামোটা ওই আগের মতোই আছে, যেটা হচ্ছে যে সাধারণ মানুষের পকেট থেকে বাড়তি আয় করা, সাধারণ মানুষের উপরে চাপ। ভাতার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে, সেটা কত, 50 থেকে 100 টাকা, এবং ভাতাভোগীর পরিমাণও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই যে 50 থেকে 100 টাকা বৃদ্ধি করা, এটা আসলে খুবই খুবই সামান্য। যেমন বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা থেকে বাড়িয়ে 650 টাকা করা হয়েছে, বিধবা ভাতা 550 থেকে 650 টাকা করা হয়েছে। এগুলো কিন্তু এই যে 50 টাকা 100 টাকা বাড়ানো হলো, এরপরেও এই যে 650 টাকা আছে এখন, এটা হচ্ছে জাতীয় দারিদ্র্য সীমার আয়ের মাত্র 15%। আর আমরা যে আইনগতভাবে বাধ্যতামূলক রেশন ব্যবস্থা, এটা তো করা হয়ই নাই, বরঞ্চ টিসিবির যে কার্ডের মাধ্যমে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বলে যেটা পরিচিত, যেটা দেওয়া হতো, এইটা এই সরকার আসার পরে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রায় হচ্ছে 57 লাখ, প্রায় 43 লাখ কার্ড কিন্তু বাতিল করা হয়েছে অনিয়ম দুর্নীতির অভিযোগে। অর্থনীতিবিদ ছিলেন, তাদের পছন্দের বিষয় কি ছিল? তারা কিন্তু সেচ নিয়ে কথা বলতেন, কৃষি সমবায় নিয়ে কথা বলতেন, তারা সরকারি ক্রয় কেন্দ্র নিয়ে কথা বলতেন, ধান মানে কৃষক কিভাবে ধানের ন্যায্য মূল্য পাবে সেগুলো নিয়ে আলাপ করতেন। এবং একটা বড় সংখ্যক বড় অর্থনীতিবিদ বা হাই প্রোফাইল অর্থনীতিবিদদের একটা আলোচনার বিষয় ছিল হচ্ছে ল্যান্ড রিফর্ম বা ভূমি বন্টন। এটার একটা কারণ হতে পারে 70-এর দশকে পশ্চিমবঙ্গে তখন সমাজতন্ত্রের একটা প্রভাব ছিল, জ্যোতি বসু ছিলেন ওই সময় লিডার ছিলেন, তিনি ব্যাপক আকারে ভূমি বন্টন করেছিলেন। ভূমি বন্টনের একটা সফলতা ছিল, অসংখ্য কৃষককে দারিদ্রতা থেকে তুলে আনা গেছিল। তো সে কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে 70-এর দশকে ল্যান্ড রিফর্ম, সেচ বা ইরিগেশন, কৃষি সমবায়, সরকারি ক্রয় কেন্দ্র, এইসব বিষয় নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হতো, বিস্তর গবেষণা হতো, এবং এগুলো নিয়ে আমাদের রকস্টার অর্থনীতিবিদরা কিন্তু প্রচুর কথাবার্তা বলতেন এবং অর্থনীতিতে সেটার একটা প্রভাব ছিল। 70-এর দশকে আরো একটা বিষয় নিয়ে আমরা অর্থনীতিবিদদেরকে আলাপ করতে দেখেছি, সেটা হলো আমাদের দেশে তখন পাবলিক কলকারখানাগুলো, একটা বড় সংখ্যক কলকারখানা আসলে স্টেট ওন্ড ছিল। এটার কারণ ছিল পাকিস্তানি আমলে যে বিশাল সংখ্যক কলকারখানা রেখে চলে গেছিলেন পাকিস্তানি মালিকেরা, সেটা 70-এর দশকে আমাদের ন্যাশনালাইজ করা হয়। তো ন্যাশনালাইজেশনের ফলে যেটা হয় যে আমরা তো খালি পাটকল, চিনিকল, কাগজ কল এগুলো এবং সার কারখানার কথা শুনি, কিন্তু 70-এর দশকের কিন্তু ওই সময় সারা দেশ জুড়ে প্রায় প্রত্যেকটা জেলাতে অসংখ্য পাবলিক কলকারখানা ছিল, স্টেট ওন্ড বা রাষ্ট্রায়ত্ত কলকারখানা, একটা বড় সংখ্যক কলকারখানা ছিল যেগুলো রাষ্ট্রায়ত্ত। এবং সেটা শুধু পাটকল, চিনিকল বলে কথা না, পাটকল, চিনিকল, কাগজ কল, সার কারখানা যেমন ছিল, একই সাথে বিভিন্ন মানে সারা দেশ জুড়ে টেক্সটাইল মিল ছিল, রঙের কারখানা ছিল, কেমিক্যাল কারখানা ছিল, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল, বাইসাইকেল তৈরির কারখানা ছিল, ফিশিং নেট তৈরি করার কারখানা ছিল, সুতা মিল ছিল। তো মূলত ডাইভার্স রেঞ্জের অনেক ধরনের কলকারখানা ওই সময় সারা বাংলাদেশ ধরে ছিল। এবং 80-র দশকে কিন্তু এই কলকারখানাগুলো নিয়েও আমাদের অর্থনীতিবিদরা আলাপ করেছে। বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, বৈষম্যহীন ও টেকসই অর্থনীতি। এখন এই বৈষম্যহীন অর্থনীতি গড়ার যে পদ্ধতি বা যে প্রত্যয় ওনারা ব্যক্ত করেছেন, এটা আমরা এই বাজেটে তাদের যে কতটুকু প্রতিফলিত হয়েছে আমরা সেই জিনিসটা দেখতে হবে। সেই জিনিসটা দেখার আগে আমাদের যেটা দেখতে হবে, যেটা যে আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা বাজেটের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন থাকে, আমাদের এই বাজেটটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শনটা কী।
আমরা যদি আমাদের এই বর্তমান বাজেটের রাজনৈতিক অর্থনৈতিক দর্শন বুঝতে হয়, তাহলে আমাদের সেই 80-র দশকে যেতে হবে, যেটা ডক্টর মাহা মির্জা অলরেডি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আপনারা সবাই জানেন যে 80-র দশকে যখন নিউ লিবারাল ইকোনমিক পলিসি, যেটাকে বাংলা বলা হয় নব্য উদারবাদী অর্থনীতি, আসলে হচ্ছে নব্য রক্ষণশীল অর্থনীতি, নট উদারবাদী। তারা যে পদ্ধতিগুলো করছে এগুলি সবগুলি রক্ষণশীল পদ্ধতি। সেই পদ্ধতির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর মাধ্যমে সারা বিশ্বে, ইভেন আমাদের মতো দেশে উন্নয়নশীল যারা দরিদ্র দেশ, আমরা যারা বিদেশি অর্থের উপর নির্ভর করি, তাদের কাছে নিয়ে আসলো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেস। এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা কি? এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা হচ্ছে আপনার অর্থনৈতিক নীতি পদ্ধতিগুলোকে এমনভাবে তৈরি করা যাতে বিদেশি পুঁজির বিকাশ ঘটে, পুঁজির একটা আন্তর্জাতিকীকরণ ঘটে, যাতে পুঁজিগুলো উন্নত দেশের পুঁজি অবাধে আমাদের দেশে ঢুকতে পারে। আমাদের মাহা মির্জা সুন্দর করে বলেছেন। এই যে দর্শন, এই দর্শনে আমরা 80-তে ঢুকলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের IMF-এর স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে পরবর্তীতে 90-র দশকে আবার এটার আরও একটা বর্ধিত ভার্সন আসলো, এনহান্স স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এই সবগুলো প্রোগ্রামের মূল লক্ষ্যই ছিল যে আমাদের অর্থনীতিকে অন্য দেশের উন্নত অর্থনীতির বহুজাতিক কর্পোরেশন, বহুজাতিক পুঁজির একটা সেবা দাসে পরিণত করা। সেই কোম্পানির দায়িত্বে থাকা অবস্থায় মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, এবং এরপরেও আরেকটা বিদেশি কোম্পানি নাইকো, তার বিস্ফোরণ হয় সিলেটের ট্যাংরাটিলায়। দুইটা বিদেশি কোম্পানির ক্ষেত্রে এটা হয়েছে, এবং এর কারণটা হচ্ছে যে তারা এই দেশে তাদের সেই মনোযোগটা ছিল না, গাফিলতি ছিল, খরচ কমিয়ে মুনাফা বাড়ানোর চেষ্টা ছিল, এবং তারা জানে সরকার তাদের হাতের মধ্যে কোনো অসুবিধা নাই, সুতরাং দায়িত্বহীনভাবে তারা কাজ করেছে, সুতরাং বিস্ফোরণটা হয়েছে। সেই বিস্ফোরণের পরে মাগুরছড়া বিস্ফোরণে আমাদের যে গ্যাস নষ্ট হয়েছে, ট্যাংরাটিলায় যে গ্যাস নষ্ট হয়েছে, এই গ্যাস নষ্ট হওয়ার কারণে যে দুই গ্যাস ক্ষেত্রে যে গ্যাসটা নষ্ট হলো, সেই গ্যাসের কতটা গ্যাস নষ্ট হয়েছে? 1.5 বছরে সম্পূর্ণ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ গ্যাস দরকার, সেই পরিমাণ গ্যাস মাগুরছড়া এবং ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে নষ্ট হয়েছে মার্কিন এবং কানাডিয়ান কোম্পানির হাতে। সেই মাগুরছড়া গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণ 14ই জুন হয়েছে 1997 সালে। তারপরে দেখেন কতগুলি সরকার গেল, আওয়ামী লীগ গেল, 4 দলীয় জোট সরকার গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, অনেকগুলি সরকার গেল। এত বছরেও সেই বিস্ফোরণে আপনার গ্যাসকে এই যে পরিমাণ বিপুল পরিমাণ গ্যাস নষ্ট হলো, তার সাথে সাথে প্রাণ প্রকৃতি পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ কোনো যে এই গ্যাস সম্পদের জন্য যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের টাকা আমরা পাইনি। অক্সিডেন্টাল মার্কিন কোম্পানি ক্ষতিপূরণ না দিয়ে আরেকটা মার্কিন কোম্পানি ইউনোকালের কাছে গ্যাস ব্লকটা বিক্রি করে চলে গেল বিনা বাধায়। ইউনোকাল এসে সে তোড়জোড় শুরু করলো, বাংলাদেশের গ্যাস রপ্তানি করবে ভারতে। সেটার জন্য বিপুল আয়োজন শুরু হইল। জনপ্রতিরোধের কারণে এটা পারল না পেরে তারা মন খারাপ করে ইউনোকাল আরেকটা মার্কিন কোম্পানি শেভরনের কাছে বিক্রি করে দিয়ে চলে গেল। এই পর্যন্ত যতগুলি সরকার আসছে, একটা সরকারও এই ক্ষতিপূরণ আদায়ের কোনো চেষ্টা করেনি। আমাদের বাজেটে তো আয়ের জন্য মানুষের উপর কীভাবে ভ্যাট চাপানো যায়, কর চাপানো যায়, নানান কিছু আছে, কিন্তু এই কোম্পানিগুলোর কাছ থেকে যে পরিমাণ পাওনা আদায় করার দরকার ছিল ক্ষতিপূরণ, সেটা কেউ চেষ্টা করে নাই। বিশ্বব্যাংক, IMF তো সারাক্ষণই আমাদের বলে কীভাবে আমাদের রেভিনিউ বাড়াইতে হবে, ট্যাক্স GDP রেশিও বাড়াইতে হবে, আমাদের ক্ষতি কমাইতে হবে, অপচয় কমাইতে হবে, ভর্তুকি কমাইতে হবে, কিন্তু এই যে ক্ষতিপূরণ আমাদের পাওনা, এটা নিয়ে বিশ্বব্যাংক, IMF, ADB একটা বাক্য খরচ করেনি। এইটা এখন এতগুলো সরকারের পরে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, তারা তো সংস্কার করার প্রতিশ্রুতিবদ্ধ, পরিবর্তন করতে চায় তারা। সুতরাং অন্তর্বর্তী সরকার এটা দায়িত্ব, এই মাগুরছড়া এবং ট্যাংরাটিলায় যে গ্যাস ক্ষতি হয়েছে, প্রাণ সম্পদ ক্ষতি হয়েছে, প্রাণ প্রকৃতি ক্ষতি হয়েছে, অনেক রকম ভুয়া হিসাব আছে, ক্ষতি অনেক কম দেখানো, কয়েক কোটি টাকা দিয়ে পুরা সামাল দেওয়া, এই প্রতারণা বাদ দিয়ে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে প্রকৃত চিত্র তুলে ধরা এবং এই ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা। এটা হচ্ছে প্রথম কথা আমাদের।